নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। প্রতি সোম থেকে বৃহস্পতি রাত 8টা থেকে 9টা জনতার দরবার। আর এই তর্ক বিতর্কে যারা হাজির আজকে বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, দীপ্তাস্য যশ বিজেপির পক্ষ থেকে রয়েছেন, প্রদীপ দাশগুপ্ত সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন, কংগ্রেসের পক্ষ থেকে অজিতেশ পাণ্ডে এবং তৃণমূল সমর্থক হিসেবে ভাস্কর সিনহা রয়। দেখুন তো এই দুটো জিনিস, দেখুন বার্নল বোরোলিন খুব পরিচিত না আমাদের কাছে, এই বঙ্গ সমাজের অঙ্গ এই বোরোলিন এবং বার্নল চলে এলো রাজনীতিতে, ঘর থেকে রাজনীতিতে চলে এলো সঙ্গে আইসক্রিম। আসলে নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি, নির্বাচন কমিশনের হুঁশিয়ারি, যদি কোথাও ছাপ্পা হয়, কোথাও বুথ দখল হয়, এমন পদক্ষেপ করা হবে। বার্নল লাগিয়েও বোরোলিন লাগিয়েও কাজ হবে না। দেখুন পুড়ে গেলে বার্নল, বঙ্গজীবনের অঙ্গ বোরোলিন, জীবনের ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে। বাংলার ভোটে এবার কমিশনের ওষুধ বার্নল বোরোলিন। এপ্রিল মাস, একদিকে সূর্যের তাপ আর একদিকে ভোটের গরম, এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় কমিশনের পোস্ট, তাতে ভয়মুক্ত ভোটের বার্তা। কমিশনের পোস্টে লেখা হয়েছে, সকল মা ভাই বোনেদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা ভয়মুক্ত হয়ে ভোট দিন। এতে কয়েকজন রেগে যেতে পারেন, জ্বলে যেতে পারেন। গুন্ডা, দাগি, অপরাধী এবং দুর্বৃত্তরা সাবধান হয়ে যান। পর্যাপ্ত পরিমাণে বার্নল এবং বোরোলিন সঙ্গে রাখুন। উত্তাপ এতটাই তীব্র হবে যে ভিতর থেকে পুড়ে যাবেন এবং সেই স্মৃতি সারা জীবন মনে থাকবে। আমরা ভোটারদের নিশ্চিত করছি, এবারের ভোট হবে হিংসামুক্ত, ভয়মুক্ত, প্রলোভনমুক্ত, ছাপ্পা মুক্ত, বুথ জ্যামিং ছাড়া, সোর্স জ্যামিং ছাড়া। কমিশনের এই অভিযানে যিনি বাধা দেবেন তার বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বার্নল আর বোরোলিন কোনো কাজে আসবে না। আমরা শুধু ভোটারদেরকে এটা কনফিডেন্স দিতে চাইছি, উই আর হিয়ার অ্যান্ড উই আর কমিটেড। জেনারেলি ইন কলকাতা অর ইন আরবান এরিয়াজ অল ওভার ইন্ডিয়া there is a sort of voter apathy. They don't want to come out to vote. We want to give them that confidence and that's why it is done. ভোটের উত্তাপ এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কমিশনের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আইসক্রিম দাওয়াই। ভাষার প্রয়োগ দেখুন, বলছে গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নল রেখে দাও, বোরোলিন রেখে দাও। এই সমস্ত সার্কুলার ইউজ করা হয়েছে। কাদের এত ভয় দেখাচ্ছেন, কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। এই লড়াইটা লড়তে গিয়ে যারা বলছে বার্নল দিয়ে পুড়িয়ে দেবো, বার্নল রেখে দাও, তাদের বিরুদ্ধে বলুন, তোমাদের বার্নল দেবো না, তোমাদের আইসক্রিম দেব, যাতে গরমকালে তুমি আইসক্রিম খেয়ে তোমার শরীরটাকে আইস রাখতে পারো, বরফ রাখতে পারো। তোমাদের সাথে আমাদের এইটুকুই তফাৎ। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, কলকাতা দক্ষিণের ডিইওর কাছে জানতে চাওয়া হবে কি কারণে তিনি এই ধরনের পোস্ট করেছেন। অবশ্যই ডিইওকে ডাকা হবে। নিউজ 18 বাংলা। আমি ভাস্কর সিনহা রায়ের কাছে যাব, তবে আপনাদের বলি, প্রথমে এসআইআর, তারপরে নামবাদ, তারপরে প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ভাস্কর, এবং তারপরে বোরোলিন, বার্নল। তৃণমূলের পক্ষে কি বিরাট চাপ এই নির্বাচনে? তৃণমূলের পক্ষে কোনো চাপই নেই, কিন্তু বাংলায় নির্বাচন যে উৎসব, সেই উৎসবের আগে নির্বাচনকে একটা আতঙ্কগ্রস্ত করে তুলতে চাইছে, ভয় দেখাতে চাইছে নির্বাচন কমিশন। দেখুন, আপনারা একটা বার্নল বা এগুলো তো বিপদের, বার্নল বা বোরোলিন এগুলো কখন লোকে ব্যবহার করে, যখন মানে কেউ পুড়ে যায় বা কেউ আহত হয়, বা এগুলো চিকিৎসা একটা কোনো কেটে যায় ইত্যাদি। তো আপনি একটা ভোট উৎসবের প্রাক্কালে আপনি জনগণকে বার্নল আর বোরোলিন এই দুটো কথা বলে তো মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলতে চাইছেন, এবং যারা ভোটার তারা একটা আশঙ্কিত হয়ে পড়বে। এটা তো একদম ইলেকশন কমিশনের এই ধরনের ভাষা ব্যবহারের পেছনে কারা আছে বা কোনো দল আছে। কিন্তু গুন্ডাদের বলা হয়েছে তো,
জনগণকে তো বলা হয়নি। আপনি যখন যারা বার্তাটা দিচ্ছেন দুর্বৃত্ত তাদেরকে বলা হচ্ছে। তার মানে ওখানে বার্নাল বা কাদের লাগবে বলেনি তো, গুন্ডাদের জন্য বার্নাল, গুন্ডাদের জন্য বর্লিন, ছাপ্পা ভোট রুখতে, না, ছাপ্পা ভোট দখল রুখতে। দেখুন এটা একটা প্রশাসনিক বিষয়। ছাপ্পা ভোট লোকার জন্য আপনি বললেন যে গুলি চলবে, তাহলে সাধারণ মানুষ ভয় পেয়ে যেখানে যাবে না। তো এবারে আপনি বলুন যে এখানে ভোটটা ঠিকভাবে করার জন্য ইলেকশন কমিশন যেটা বললেন এটা বাংলা ছাড়া আর কোথাও বলেননি। তার মানে একটি বিশেষ দলের হয়ে যে কাজ করছে, এবং এটা তো একটা মানে আমরা দেখতেই পাচ্ছি। দেখুন পশ্চিমবঙ্গে যে ভোট হয়, এই ভোটে প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন বিভিন্নভাবে তৃণমূলের কোনো কথা শোনেন না, তৃণমূলের বিপক্ষে একটা কাজ করছেন। এবং এই বার্নাল বরলিন এটা একটা থ্রেট, হুমকি আপনাকে বিশেষ দলের হয়ে কাজ করার জন্যই এই হুমকি দিতে হচ্ছে নির্বাচন কমিশনকে, তৃণমূল তাই বলছে। না দেখুন, নির্বাচন কমিশনের ডিইও তিনি কেন কি করেছেন সেটা তো তাদের বিষয়, তারা বলবেন। আমি তো এখানে নির্বাচন কমিশন না, উনি তো বলছেন যে আত্মবিশ্বাস, দুর্বৃত্তদের কথা বলেছেন। এবার হ্যাঁ দেখুন, এবার আমি একটাই কথা বলতে পারি, পশ্চিমবাংলার জনগণ তারা আয়োডেক্স হাতে নিয়ে অপেক্ষা করে আছেন। 23 এবং 29 তারিখ তারা সেই আয়োডেক্স নিয়ে তারা ভোট কেন্দ্রে যাবেন, এবং 4 তারিখে সেই আয়োডেক্সের প্রয়োজন তৃণমূলের পড়বে। অমৃতাঞ্জন কারণ মাথা না না থ্রেড না, মাথা মিলে হবে তো মিলে যাচ্ছে। দেখুন ভাস্করটা আপনার বলতে দিন, যখন রেজাল্ট যখন তৃণমূল দেখবে, চোখে সর্ষে ফুল যখন দেখবে, জোড়া ফুল যখন চোখে সর্ষে ফুল দেখবে, মাথায় যে যন্ত্রণা হবে তার জন্য তো আয়োডেক্স, অমৃতাঞ্জন এইসবই লাগবে। এবার দেখুন মমতা ব্যানার্জি বলছেন আইসক্রিম খাওয়াবেন, খুব ভালো কথা, কিন্তু আইসক্রিমটা গোটা পাবো তো, নাকি 75% কেটে নিয়ে আইসক্রিমের 25% খালি কাঠিটা ধরিয়ে দেবে? সেটাও একটা আজকে দেখুন আজকে এখানে তো পরিষ্কারভাবে অভিযোগ, মানে হুমকিটা যেটা দেওয়া হয়েছে, বলছেন হুমকি যেটা বা বার্তাটা যেটা, সেটা তো হচ্ছে হুঁশিয়ারিটা হচ্ছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এবার ভাস্করদা আমি দুজনেই আমরা বাম আমলে পড়াশোনা করেছি, ফলে ক্লাস 6 থেকে ইংরেজি, সেই জন্য একটু ভাস্করদার হয়তো ইংরেজিটা বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু এটা দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজকে বলুন তো, সোনা পাপ্পুর নাম কেন দাগি আসামিদের তালিকায় ছিল না? কেন সেটা আলাদা করে ঢোকাতে হয়? কেন সোনা পাপ্পুকে পাওয়া গেল না? তাহলে না না এই না কেন ডিওকে আজকে শোকজ করা হয়েছে? যে ডিও না এখনো পর্যন্ত শোকজের কোনো খবর করবেন, নিশ্চিতভাবে করবেন। এটা তাহলে তো আপনার কথা আপনি সমর্থন করছেন কি? ভুল প্রমাণ হচ্ছে। এটা সমর্থন করছে বার্নাল আর বরলিনের ব্যবহার। ইলেকশন কমিশন একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে না। প্রয়োজন আছে, নির্বাচন কমিশন কড়া ভূমিকা নিচ্ছে, আপনারা নিশ্চয়ই স্বাগত জানাবেন। বরলিন বার্নালের প্রয়োজন আছে না? এমনি তো আপনারাও তো অভিযোগ করেন যে শান্তিপূর্ণভাবে ভোট হয় না। একদম 2014-র পর 16, 19, 21, 24 4টে নির্বাচন হয়েছে বিজেপি তখন দিল্লিতে। এই বড়লিন, বার্নল, আইসক্রিম সব আমাদের দেখা আছে। এবারও নমিনেশন দিতে গেছে আমাদের সব ওই প্রার্থীরা, আমরা নিজেরা দেখেছি যে বাইরে বজ্র আটুনি, একদম বিরাট ব্যাপার। আমরা আবার কি বলে এলাম যে এখানে তো বজ্র আটুনি, ভোটের দিন কি হবে, ফসকা কেন হয়ে যাবে না তো? কারণ আমাদের অভিজ্ঞতা তো কড়া, আমি বলছি এই প্রত্যেকবার এইরকম কড়া কড়া মেসেজ দেওয়া হয় যে এবার দেখুন আপনি নিজের ভোট দিতে পারবেন। যে নির্বাচন কমিশন 28 লাখ বৈধ ভোটারকে ভোট দেওয়াতে পারছে না, সেই নির্বাচন কমিশনের কাছ থেকে এটা কি এক্সপেক্ট করব? আর আমি এক লাইন বলবো, প্রথম কথা, উনি যে কথাটা বলেছেন বড়লিন, বার্নাল, এই ধরনের কথা ওই রকম চেয়ারে বসে শোভা পায় না। তবে আমার মনে হয় উনি অন্য একটা অ্যাঙ্গেল থেকে বলেছেন। উনি জানেন যে নির্বাচনের দিন ভোট লুট হবে, ওই জীবনের নানা ওঠাপড়া যেন গায়ে না লাগে, ভোট লুট হবে। এর পরেও মানে আপনারও এই ভোটে সব থেকে টেনশন ফ্রি দল হচ্ছে সিপিএম। তাদের না আছে স্বীকার করে নিল, ঠিক আছে, একদম চূড়ান্ত। 16, 19, 21, 24 যদি তাও হয়, নিশ্চিন্তেও যদি বসে থাকে, তাহলেও কেউ মারবে না, হবে। এত কিছুর পরে আপনারাই তো চেয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের কাছে আমাদের তো দাবি যেন ভোট লুট না হতে পারে। নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি যে যত তৃণমূলের দাগি ক্রিমিনাল আছে, যাদের নামে ওয়ারেন্ট আছে, যে নন বেলেবেল ধারা যাদের নামে আছে, যারা এখনো জেলের বাইরে, তাদের সবাইকে অ্যারেস্ট করে ঢোকানো হোক, তবেই নির্বাচন হবে। এই সোনা পাপ্পু, জেসিবি জায়ান্ট, এরা যদি জেলের বাইরে থাকে, তাহলে ভোটটা হবে। এবং একজনকে যার 88টা মামলা ছিল, তাকে জামিন করার পরের দিনকে তারা বিজেপি প্রার্থী করলো, তাহলে ইনি কি একজন প্রার্থী হওয়ার জন্য? হ্যাঁ, প্রার্থী হওয়ার জন্য। তাহলে কি দুষ্কৃতকারীদের জামিনেশন দিয়ে কিসের জন্য প্রার্থী হবে বলে?
মানে আপনি কোন না, না, দিকে না, না, আঙুল না। তুলছেন? তাহলে উনাকে বার করার আপনি পরেই, মানে বলছেন উনি তো যে আগে না, বিজেপির জামিনটা প্রার্থী হলে হবেন নয়, সে প্রার্থী যেদিনকে হবে উনি বলে। জামিন পেলেন তারপরে উনি নমিনেশন ফাইল অজিতেশ, করলেন। কংগ্রেস কি সমর্থন করে এই ধরনের বক্তব্যকে নির্বাচন কমিশনের? দেখুন, নির্বাচন কমিশনে এই গতিতে এই শব্দটা ব্যবহার করাটা ঠিক হয়নি, কিন্তু আমাদের কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু আমাদের এতে কোনো মন্তব্য নেই। সবচেয়ে বেশি জ্বলছে কাজ যারা এদের বিরোধিতা করছে। কেন বলেছে তো বর্ণল লাগবে বা বড়ইন লাগবে, তাতে এত আপত্তি কেন? যদি ওরা বলেছে কি গুন্ডাদের ভোট রোকার জন্য যারা আছে তাদেরকে এই হুঁশিয়ারি দিয়েছে, সবচেয়ে বেশি আতঙ্কিত তৃণমূল। কেন? ওরা বুঝে গেছে, ওরা জানে কি তৃণমূল কংগ্রেসই আছে। তৃণমূল কংগ্রেসের যিনি বলছিলেন উনি বললেন কি গুন্ডাদের জন্য বলেছে, আমাদের এত ওনাদের গায়ে লাগছে কেন? তার মানে ওনারাই ওই গুন্ডাটা, তার মানে ইনডাইরেক্ট থ্রেটটা ওনারা বুঝে গেছেন। আসবো, আসবো, আসবো। আর একটা এই আলোচনা জিনিস- পশ্চিমবঙ্গে এত আধা সামরিক বাহিনী, এক- এত আধা সামরিক বাহিনীকে মানে থাকবে, তারপরে কে গুন্ডা নয় সেটা নিরূপণ করবে কে? এই ইলেকশন আলোচনায় কমিশন। আসবো কারণ এই যে বার্নল, বোরোলিন, তার সঙ্গে আইপ্যাক হচ্ছে ভোটকুশলী সংস্থা তৃণমূলের, সেইখান থেকে আইপ্যাকের প্রতীক জৈনের পরিবারকে তলব, গ্রেফতার অন্যতম ডিরেক্টর, এই সব নিয়ে আসবো একটা ছোট্ট ব্রেকের পর। জনতার দরবারে আরো একবার রাজনীতিতে ঢুকে গেল আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, বোরোলিন, বার্নল, আইসক্রিম। আমি প্রদীপের কাছে যাব। প্রদীপ, এবার দিলীপ ঘোষের সেই হুঙ্কার হুঁশিয়ারি সেরকম নেই, অনুব্রত মণ্ডলের যেরকম হুঁশিয়ারি গুড় পাতা চাই সব নেই, কিন্তু কোথাও একটা প্রচ্ছন্ন হুমকি হুঁশিয়ারি রয়েছেই, নির্বাচন কমিশনও দিচ্ছে। এইটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় পার্থক্য, যে ভাষাটা আমরা রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছ থেকে পাই সেটা এবার নির্বাচন কমিশনের কিছু কিছু আধিকারিকের কাছ থেকে পাচ্ছি লিখিত আকারে। এবং এই যে আস্থাবর্ধক বক্তব্য এটা নয়, তার কারণ যদি একটা আস্থাবর্ধক বক্তব্য হয় তাহলে সেখানে এই ধরনের প্ররোচনামূলক ভাষা থাকবে না, যে ভাষা অন্য কিছু নেগেটিভ ইমেজ তৈরি করবে। আজকে নির্বাচন কমিশন বিরোধীরা যে কথা, মানে বিরোধী বলতে আমি এখানে তৃণমূল কংগ্রেস, সিপিএম যা অভিযোগ করছিল যে তারা এজেন্ট হিসাবে কাজ করছে, তারা আজকে তাদের এক একটা পদক্ষেপে সেটা বুঝিয়ে দিচ্ছে, প্রমাণ করে দিচ্ছে। আজকে টিএন সেশনকে খুব মনে পড়ছে। টিএন সেশন অনেক আস্থাবর্ধক পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু কুরুচিকর ভাষা নেননি। আজকে আপনি যদি মনে করেন যে নির্বাচন সুস্থ অবাধ হওয়ার জন্য কোথাও কোনো গুন্ডা রয়েছে তাদেরকে আটকাতে হবে, ঠান্ডা করে দেবেন, ঠান্ডা এটা করতে তো হবে। হতেই পারে না, সেটা হচ্ছে লোকাল লেভেল ইনপুট নিয়ে ইলেকশন কমিশনকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বসতে হবে। তারা মানে ভেতরে এই পদক্ষেপ নেবে, বাইরে এই ধরনের কথা বলে অসন্তোষ তৈরি করা এবং বিরোধীদের অনেকটা অক্সিজেন দিয়ে দেওয়া, যে তারা যেটা বলছে বারে বারে নির্বাচন মানে শাসক দল এখানে তাদেরকে অক্সিজেন দিচ্ছে নির্বাচন কমিশন নিজে। অক্সিজেন দেওয়া যে আইপ্যাক, এই আইপ্যাকে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি করা হয়েছিল ইডির পক্ষ থেকে, তারপরে অন্যতম ডিরেক্টর তার বাড়িতেও তল্লাশি হয়েছিল হায়দ্রাবাদে, এবার গ্রেফতার হলেন এবং প্রতীক জৈনের ভাই, বউ, তাদেরকেও তলব। দেখুন, ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, তাই এতে কিছু যায় আসে না। অনেক আঘাত আসবে বাংলার মানুষের জন্য, আমরা লড়াই করছি। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে তখন তারা অ্যারেস্ট করবে। যারা বেআইনি পথে অর্থ আয় করে তাদের এ ব্যাপারে ভয় পাওয়াটাই ভালো। যারা অন্যায় করে তাদের উপরে শাস্তির খাড়া নেমে আসলে সেটা নিয়ে হইচই করার কোনো বিষয় নেই। ভিনেশ চান্ডেল, আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা, কয়লা দুর্নীতি মামলায় সোমবার রাতে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি ইডি। 2রা এপ্রিল ভিনেশের দিল্লির বাড়িতে তল্লাশি চালায় ইডি। সোমবার সকালে দিল্লিতে ইডির সদর দপ্তরে ভিনেশকে তলব করা হয়, সেখানেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। এ নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এক্স পোস্টে অভিষেক লিখেছেন, বাংলার ভোটের 10 দিন আগে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেল গ্রেফতার।
এই গ্রেফতারি শুধুমাত্র উদ্বেগজনকই নয়, লেভেল প্লেইং ফিল্ডের মূল ধারণাকেই নড়িয়ে দিয়েছে। যখন পশ্চিমবঙ্গ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় এই পদক্ষেপ স্পষ্ট বার্তা, বিরোধী রাজনৈতিক দলে হয়ে কাজ করলে আপনি টার্গেট হয়ে যাবেন। এটা গণতন্ত্র নয়, ভয় প্রদর্শন। বাংলাকে ভয় দেখিয়ে দমানো যাবে না, বাংলার কণ্ঠরোধ করা যাবে না, বাংলা কারো কাছে মাথা নত করবে না। বাংলায় 23 এপ্রিল প্রথম দফার ভোট, 13 এপ্রিল গ্রেফতার আইপ্যাক কর্তা। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মানুষ বুঝে নিয়েছে যে ইডি নামক শব্দটি আসলে এক্সট্রিমলি ডেসপারেট, যেটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। বুঝতে পেরে গেছে হার নিশ্চিত। ওই 1, 2, 3, 4 মমতা ব্যানার্জি বারবার, দিদি বারবার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বাংলার মানুষ। কে গ্রেপ্তার হচ্ছে না হচ্ছে দেখবার মতো সময় আমাদের কাছে নেই, চিন্তা করার অবকাশ নেই। এসবের কোনো প্রভাব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনগণে নেই। এই চোর পুলিশ খেলা অনেকদিন ধরে চলছে, মানুষ এবার স্থির করে নিয়েছে চোর তারাই তাড়াবে। সেই জন্য এবারে নির্বাচনটা হয়ে গেছে জনতা ভার্সেস মমতা। ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, তাই এতে কিছু যায় আসে না। অনেক আঘাত আসবে বাংলার মানুষের জন্য, আমরা লড়াই করছি। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে, তখন তারা অ্যারেস্ট করবে। টিএমসি পশ্চিমবঙ্গকে দুর্নীতির কালো ছায়ায় ঢেকে দিয়েছে। বিজেপি ক্ষমতা এলে সব পরিষ্কার হয়ে যাবে। আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈন গত 8ই জানুয়ারি কলকাতায় তাঁর লাউডন স্ট্রিটের বাড়ি এবং আইপ্যাকের কলকাতার অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। এই প্রতীক জৈনের স্ত্রী বারবি জৈন এবং প্রতীকের ভাই পুলকিত জৈনকে বুধবার দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়েছে। নিউজ 18 বাংলা। দিলীপ ঘোষের সঙ্গে আমিও সহমত যে তো তিথি নক্ষত্র দেখে কি আর গ্রেফতার হয়? তদন্তকারী সংস্থা যখন মনে করবেন তখন। কিন্তু ভোটের আগেই কেন, এই প্রশ্নটাই বারবার উঠছে। ভোটের মুখে তৎপর কেন ইডি? তাহলে কি তৃণমূলকে হাতিয়ার তুলে দেওয়া নয়? একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছে। আগেও বললাম, দিলীপ ঘোষ যেটা বলেছেন, তিথি নক্ষত্র মেনে ইডি বা সিবিআই কখনো তদন্তে গ্রেফতার করবে না, সব ঠিক আছে। কিন্তু ভোটের মুখে এই গ্রেফতারিতেই প্রশ্ন তুলছে তৃণমূল। আমি দীপ্তাশ্বর কাজে যাব। এটা ভোটের মুখে হাতিয়ার তুলে দেওয়া নয়? প্রথম কথা অয়নদা, আমি সেই লোকটাকে খুঁজে বেড়াচ্ছি যিনি বিনা শর্তে এবং কবে ফেরত হবে না এসব না ভেবেই 13 কোটি টাকা ঋণ দেন, 13.5 কোটি টাকা। আমি সেই লোকটাকে খুঁজে বেড়াচ্ছি যে এই লোকটাকে পেলে এরকম মানে মহানুভব লোক যারা আছেন এবং যারা এইভাবে আইপ্যাককে ঋণ দিয়েছেন, তারা কি উদ্দেশ্যে বলছে না একজন ব্যবসায়ীকে, যে সবাই প্রতীক জৈন আইপ্যাক নিয়ে আলোচনা, একজন ব্যবসায়ীকেও এই মামলায়, কয়লা পাচার মামলায় আগামীকাল ডেকে পাঠানো হয়েছে। যে টাকাটা তো তিনি দিলেন, যে ব্যবসায়ী দিলেন 13.5 কোটি টাকা, এতদিন ধরে কি হলো? এতদিন ধরে কেন হলো না, এখন কেন? রাতের বেলায় হঠাৎ করে যে মিটিং ডাকতে হচ্ছে, এটা কেন? যে টাকাটা কার ছিল? আজকে দেখুন, আজকে আমি তো জানতাম যে, আমরা জানতাম যে ভোটের সময় ভোট করা যে কোনো দলের তাদের কর্মীরা, সেখানে যেমন আমাদের ধরুন আমাদের কর্মীরা আছেন, সেখানে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদারের মতো নেতারা আছেন। সংস্থা নেওয়া হয় না, বিজেপি ব্যবহার করেনি আইপ্যাককে। কিন্তু আপনি বলুন যে আজকে আইপ্যাকের সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক? যে আজকে কোনো একটি কোম্পানির ডিরেক্টর, তিনি যে কোনো কোম্পানির হতে পারে, তিনি অ্যারেস্ট হওয়ার সাথে গণতন্ত্রের কি সম্পর্ক? গণতন্ত্রকে সম্পর্ক যদি দুর্নীতির দায়ে গ্রেফতার হয়ে থাকে। একটা লাইন শেষ করবো, যে ভয়টা কি আসলে এখানে, যে এরা যদি অ্যারেস্ট হন, আমরা দেখেছি এর আগে যখন ফাইল কাড়াকাড়ি হয়েছিল এই আইপ্যাকের অফিস থেকে, সেখানে আমরা দেখেছিলাম আইপ্যাকের অফিস থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইল বেরোচ্ছে, যে এরা অ্যারেস্ট হলে কি আরো নতুন কোনো দুর্নীতি বেরিয়ে আসবে? সেইটাই কি ভয়ের জায়গা? যে তৃণমূলের সঙ্গে আছে, এটা সর্বজন বিদিত। এবারে আইপ্যাক কে তাদের ডিরেক্টরদের অ্যারেস্ট করছে যে মামলায়, সেই মামলা তদন্ত কতদিন ধরে চলছে? কয়লা পাচার মামলায় এতদিন ধরে তদন্ত করে নির্বাচনের আগে, এটা একটা বাচ্চা ছেলে বুঝবে, নির্বাচনের আগে তৃণমূলের যে মানে সাংগঠনিক বা এই ভোটের ক্ষেত্রে যেহেতু ভোটগুলো যে সংস্থা,
তাদেরকে একটা ডিস্টার্ব করে দেওয়া, মানে ইডি সিবিআই কে ব্যবহার কতটা নির্লজ্জভাবে করতে পারে, এটা আরেকটা প্রমাণ পেলাম। আমি বলছি যে দেখুন, তদন্তের স্বার্থে গ্রেপ্তার, তদন্তের স্বার্থে ডেকে পাঠানো, এগুলো সবাই জানে, কিন্তু উদ্দেশ্যটা কি সেটাও মানুষ বুঝতে পারে। ওকে, মানে এটা আপনি বলতে পরিষ্কার। চাইছেন গ্রেপ্তারির মধ্যে অযৌক্তিক কিছু নেই, না, অযৌক্তিক গ্রেপ্তারিটা আছে কিনা এই যুক্তিযুক্ত, সময়টা, কিন্তু আপনার সমস্যা হচ্ছে যে ভোটের সময় কেন গ্রেপ্তার করা হলো? আগে শুনুন, ভোট একটা দেখে পুরো তদন্ত মামলা, চলবে? করে মামলা, নাকি ভোট আপনাকে দেখে মামলা চলবে? জিজ্ঞাসাবাদের জন্য রাত্রিবেলায় পুলিশ ডেকে পাঠাতেই পারে, তারপরে গ্রেফতার। আপনার না পাঠাতেই পারে, কিন্তু কালকে আপনার পরীক্ষা আছে, আপনার পরীক্ষা আছে, শুনুন আমি বলছি, তাহলে আপনার পরীক্ষার আগে বা আপনার কোনো কিছু কাজের আগে যখন একটা ডেকে পাঠাচ্ছে, এটা এতটা গুরুত্বপূর্ণ নয় যে কালকে না ডাকলে ডাকা যাবে না। প্রদীপদা, আপনারা দুর্নীতি নিয়ে বহু অভিযোগ করেছেন তৃণমূলের আমলে, কিন্তু এখানে কি ইডি সিবিআই কে কাজে লাগানো হচ্ছে সত্যি ভোটের আগে? আসছি ওকে বলেনি, সেটা হচ্ছে আপনাদের দুজনের আসছি প্লিজ। ওই 8ই জানুয়ারি হ্যাঁ। সেদিনকে আইপ্যাকের অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে প্রেস কনফারেন্স করে হার্ড ডিস্ক আর ল্যাপটপ নিয়ে এসেছিল, তারপর থেকে এই কথাগুলো মানেনি। শ্রমিক ভট্টাচার্য একটা ইন্টারেস্টিং কথা বললেন, নাম চোর পুলিশ খেলা অনেক হয়েছে, উনি বলে ফেলেছেন নাকি? আপনি বলছেন উনি ফ্রাস্ট্রেটেড আসলে তো এইগুলো তো মানে ওই অক্সিজেন দেওয়ার মতো হয় না। না, ইডি সিবিআই ফ্রাস্ট্রেটেড, এটা তো অনেকেই বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে কনভিকশন রেট কত। আমি এক লাইন বলেছি, আমি যদি বলতে শুরু করি মুশকিল হয়ে যাবে, বলতে হবে না, আমাকে বলতে দাও। পরিণত হয়। অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছে, কে আছে? অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছিল, আচ্ছা হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়েছিল, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি হলো না কেন? আমি অজিতেশের কাছে আসি। আজকেও রাহুল গান্ধী এসে দুর্নীতির অভিযোগ করে গেছেন, বিজেপিরও দুর্নীতি, তৃণমূলের দুর্নীতি। ইডি সিবিআই তদন্ত করবে, ইডি সিবিআই এর উপরে কেন আস্থা নেই? ইডি সিবিআই এর উপরে আস্থা নেই কেন, আপনি একটু আগেই বলছিলেন কনভিকশন রেটটা কি আর টাইমিং। আপনি এই তদন্ত আজকে অভিষেক ব্যানার্জির উপরে কি হলো, কেন ওকে অ্যারেস্ট করা হয়নি? যেটা এক মিনিট, এবার দেখুন, আপনাকে আমি মাঝখানে আটকাইনি, এটা আপনিও করবেন না, নাহলে তাহলে বারবার আমাকেও করতে হবে। অভিষেক ব্যানার্জিকে এখনো অবধি অ্যারেস্ট করা হয়নি কেন? ঘুড়ি অভিযোগ তো ওনার বিরুদ্ধে। এই যে তদন্ত আজকে চলছে, এটা তো কতদিন ধরে চলছিল, এই মুহূর্তে অ্যারেস্ট করা হবে কেন? এটা বিজেপি একটা ইডি সিবিআই নামক নিজের, যেহেতু বেঙ্গলেই বিজেপির কোনো গ্রাসরুটে ওয়ার্কার নেই, তারা এই ইডি সিবিআই এর ভয়তে দেখে আজকে নারদার কি হলো, মানে আজকে সারদার কি হলো, কোনো ওয়ার্কার নেই, তার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার, ইডি সিবিআই কেও ব্যবহার, ওটা চুপ কেন হয়ে গেল? শুভেন্দু একটা খুব মজাদার অবজারভেশন, ইন্ডি জোটের 3 জোট সঙ্গী একই টেবিলে বসে আছেন এবং দুজন মিলে আরেকজনের কেন গ্রেফতারি হয়নি সেই নিয়ে দুঃখ করে অথচ এই অভিষেক ব্যানার্জি এবং সিবিআই দীর্ঘক্ষণ জেরা করেছে, সুতরাং অভিষেক ব্যানার্জিকে যখন দরকার পড়েছে তারা জেরা করেছে, কিন্তু অ্যারেস্ট না করলে এদের কেন রাগ হচ্ছে আমি বুঝতে পারছি না। অ্যারেস্ট করবে এমনকি আমি প্রদীপের কাছে আসবো, এমনকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আশঙ্কা প্রকাশ করেছেন যে এজেন্টদেরও না গ্রেফতার করা হয়, বুথ লেভেল এজেন্টদের। নির্বাচন কমিশনের এই ভূমিকা কিভাবে, নির্বাচন কমিশন মানে এই যে আবারও আমি একটু আগেও যেটা বলছিলাম, দেখুন রবিবার দিনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অনেক অপারেশন হবে, অনেক গ্রেপ্তার হবে, এবং আজকের থেকে শুরু হয়ে গেল, এই যে গতকাল থেকে। তাহলে আবার কি, যে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন ঠিক সেই পথেই ইডি চলছে। কেন 2.5 মাস কেন অপেক্ষা? জানুয়ারিতে তো এই কয়লার তদন্ততে এইখানে ইডি অফিসে এখানে রেড হলো প্রতীক জৈনের বাড়িতে, তাহলে এই 2.5 মাস কেন অপেক্ষা? আজকে 2.5 মাস লাগলো এই তদন্তে সুতো খুলতে এবং একজনকে ডাকতে, জাস্ট একজনকে ডাকতে। আপনি শুধু টাইমিং না, দেখুন তদন্ত হতেই পারে, গ্রেপ্তার হতেই পারে, কিন্তু আমরা কি দেখলাম যে একের পর এক গত 5 বছরে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতৃত্ব, মন্ত্রী গ্রেপ্তার হলেন, তারা জেলে গেলেন, আবার ছাড়া পেয়ে গেলেন। তাহলে আজকে এই তদন্ত, এই গ্রেপ্তার, আটকানো, ডেকে পাঠানোর উপরে বিশ্বাস আছে মানুষের? দীপ্তাশ্বর কাছে আসবো, তবে তার আগে ওই যেটা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করলেন বুথ লেভেল এজেন্টদেরও না গ্রেফতার করা হয়। আইসি থেকে, ওসি থেকে শুরু করে
যত অফিসার্স আছে ইনস্ট্রাকশন পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টদের আগে থেকে গ্রেপ্তার করে নাও। কেন? তারা যাতে বুথ কেন্দ্রে বসতে না পারে। আরে প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে। একজনকে অ্যারেস্ট করলে আর একজন মা বোনদের এজেন্ট থাকবে, লড়ে যাবে। এত সহজ নয় বাংলাকে কাবু করার। ভাষার প্রয়োগ দেখুন, বলছে গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নল রেখে দাও, বোরোলিন রেখে দাও। এই সমস্ত সার্কুলার ইউজ করা হয়েছে। আমি যখন বলছি তখন আমি দায়িত্ব নিয়ে সার্কুলারটা দেখেছি বলেই বলছি। কাদের এত ভয় দেখাচ্ছেন, কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। ভয়াবহ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, দিত্যাস্য এজেন্টদের গ্রেফতার। এজেন্ট গ্রেপ্তার হবে কি হবে না সেগুলো মানে মমতা ব্যানার্জি এখন প্রদীপদার কথা শুনেও যেমন মনে হলো যে মমতা ব্যানার্জি বলছেন আর হচ্ছেন, এবার মমতা ব্যানার্জি হয়তো টিয়া পাখি নিয়ে বসবেন, সেটা মমতা ব্যানার্জি জানেন। কিন্তু এখন এজেন্টদের মধ্যে যদি এই পাপ্পু সোনারা বা সোনা পাপ্পুরা সেরকম লোকরা যদি এজেন্ট হয়, না না তারা যদি তাদের না না দেখুন, আজকে যে কোনো দাগি দুষ্কৃতী, ইলেকশনের নিয়ম কি হচ্ছে, যে কোনো দাগি দুষ্কৃতী তাদেরকে অ্যারেস্ট করা ভোটের আগে, যাতে ভোটের সময় অশান্তি না হয়। যাদের এগেনস্টে নন বেলেবল ওয়ারেন্ট আছে তাদেরকে অ্যারেস্ট করা, এগুলো স্বাভাবিক নিয়ম, সাধারণ নিয়ম। এবার যদি তৃণমূলের এখন দলটার এমনই অবস্থা হয় যে তারা এইসব দাগি দুষ্কৃতীরাই তাদের দলের বুথের মানে সম্পদ, তারাই বুথগুলো চালান, সেখানে তারা অ্যারেস্ট হলে সেটা তো কারুর কিছু করার নেই। ভাস্কর, দাগি দুষ্কৃতী কে আর কে নয় সেটা তো পরের থেকে যাদের বিরুদ্ধে মামলা আছে, যাদের বিরুদ্ধে মামলা আছে, না না মামলা থাকলে সেটা করুন। কিন্তু আমি আপনাকে বলছি এদের বিরুদ্ধে এদের যে অ্যারেস্ট করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, অভিযোগের ওপর ভিত্তি করে আজকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এত কেন চিন্তা, এত কেন আশঙ্কা? এই যে গ্রেফতার হয়ে যাবে, এটা তো আমি বলছি পুলিশদের যে এই যে মানে পরিবর্তন করে দেওয়া, ট্রান্সফার করে দেওয়া, পুরো প্রশাসনকে কোনো কারণ না থাকলেও কোনো কোনো পুলিশ অফিসারকে চেঞ্জ করা হচ্ছে। পুরো আপনি দেখেছেন মুখ্য সচিব থেকে আরম্ভ করে প্রশাসনিক বিষয়টাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। এটার কারণ হচ্ছে শাখা সংগঠনের কাজ করছে। দেখুন কিছুই লাভ হবে না। তৃণমূল কংগ্রেসের যা কাঠামো এবং যা স্ট্রাকচারে যেভাবে নির্বাচন তারা করছে সেটা কিন্তু বিজেপি কোনো চিন্তাই করতে পারে না। আমি তো জানতে চাই যে বুথ লেভেলে প্রত্যেকটা কর্মীকে তারা বুথ এজেন্ট বসাতে পারবেন তো? সেই পরিমাণ লোক আছে তো? একটা তথ্য দিতে চাই, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দেখুন আপনি বলছেন না যে বুথ লেভেল এজেন্টরা যদি তাদের বিরুদ্ধে মামলা থাকে বা অভিযোগ থাকে নিশ্চয়ই গ্রেপ্তার হবে। আপনাকে আমি রেকর্ড বলছি, অন রেকর্ড, গত 1 সপ্তাহ 10 দিন ধরে বহুল প্রচারিত একটি ইংরেজি দৈনিকে ডেলি বিজেপির কোন প্রার্থী কোন কনস্টিটুয়েন্সিতে কার বিরুদ্ধে কত মামলা আছে এবং কেন তাকে আবার নির্বাচনে প্রার্থী করা হয়েছে, এটা প্রত্যেকদিন দেওয়া হচ্ছে রেকর্ডে। তাহলে তাদের বিরুদ্ধেও তো মামলা আছে, প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে, তাহলে তাদেরকে প্রিভেন্টিভ মামলা থাকে, প্রার্থীর বিরুদ্ধে তো মামলা থাকে, প্রার্থীর বিরুদ্ধে মামলাটা নতুন কিছু নয়। আপনাকে পুলিশ আপনাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে পারে কোনো একটা কারণে, প্রিভেন্টিভ অ্যারেস্ট, যে ওখানে গোলমাল হতে পারে, আপনি যুক্ত থাকতে পারেন, আপনি হিস্ট্রি শিটার না হলেও পারে। প্রশ্নটা হচ্ছে যে কেন করছে, কার জন্য করছে, কি উদ্দেশ্যে করছে, এটাকে মানুষকে যারা গ্রেফতার হচ্ছেন তাদেরকে নিয়ে একটা আশঙ্কা প্রকাশ, এটাকে কিভাবে দেখছেন? আসলে আমি আপনাকে স্পেসিফিক দুটো কথা বলি। এক হচ্ছে ওই যে পেপারে নাম বেরোচ্ছে না, এটা কিন্তু নির্বাচন কমিশনের এবার ম্যান্ডেটারি করেছে উইথ সোশ্যাল মিডিয়া, এটা কোনো ব্যাপার না। সমস্যাটা তো অন্য জায়গায়, কেউ গ্রেপ্তার হতেই পারে। বিমানদা বললেন না যে কেউ যদি টাকা পয়সা অসৎভাবে উনি গ্রেপ্তার হতে পারেন, কিন্তু যে নির্বাচন কমিশনের চিঠির তলাতে বিজেপির স্ট্যাম্প পাওয়া যায়, সেই নির্বাচন কমিশনকে অন্তত আমি বা আমাদের পার্টি মনে করে না এরা মানে নির্ভুল কাজ শাখা সংগঠন বলে আক্রমণ করতে সুযোগ করে দিচ্ছে। প্রদীপদা উনি বিজেপির লোকেদের বিরুদ্ধে কার কি মামলা আছে দেখতে পাচ্ছেন, তৃণমূলেরটা দেখতে পাচ্ছেন না। কেন বলছি আমি বলিনি সেটা, না তৃণমূলের বাঁকুড়ায় ওন্দার প্রার্থী, তার বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে এবং সেই ধর্ষণের মামলায় জেল কেটেছিলেন 2014 সালের মামলা, বলতে পারবেন না বিরোধীরা দিয়েছে।
ঠিক আছে, এই হচ্ছে তৃণমূলের অবস্থা। ইলেকশন কমিশনের প্যাডে বিজেপির লোগো যেটা পাওয়া গেছে সেটা নিয়ে তো শাখা সংগঠন বলে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আমি যতদূর জানি যে কর্মচারী এটা করেছিলেন, যে আধিকারিক করেছিলেন তাকে সাসপেন্ডও করেছে। মানে আমি এরকম নির্বাচন দেখিনি। আমি বলছি যে এত বছর নির্বাচন হয়েছে, কোনো প্রার্থী যত বেশি শোকজ হয়েছে তার থেকে নির্বাচনে আধিকারিকরা শোকজ হয়ে যাচ্ছে নিজেরাই নিজেদেরকে, মানে ভাবা যাচ্ছে না তো। আপনি দেখুন, তৃণমূলের পছন্দের ইলেকশন কমিশনার একজনই, তিনি হচ্ছেন রাজীবা সিনহা। তিনি একদম মানে পেপারে স্ট্যাম্প দেওয়া নয়, তিনি নিজেই তৃণমূল। তো এরকম ইলেকশন কমিশনার তো সবসময় একই কথা, গণেশ কুমার ছিলেন তৃণমূল, সবাই মিলে না। ব্যবহার করেছেন, ইউজ করেছেন, কার পারমিশনে ব্যবহার করলেন? মনোজ আগরওয়ালের পারমিশন নিয়েছেন? তাহলে ডিও যে ব্যবহার করেছে বার্নাল বোরোলিন, এটা কি ইলেকশন কমিশনের নাকি কারোর ব্যক্তিগত? বলেছেন যে দেখা হবে, দেখা হবে বিষয়টা, মানে উনি জানতেন না, সবাই মিলে না, উনি জানতেন না। তার মানে আইপ্যাক নিয়ে তৃণমূলের যত চিন্তা দেখছি, আমার তো মনে হচ্ছে আজকে তৃণমূলে সংগঠনে সুব্রত বক্সির থেকে প্রতীক জৈনের গুরুত্ব বেশি। যখন পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড হয়েছিল, পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছিলেন, মমতা ব্যানার্জি সেখানে ছুটে যাননি। জ্যোতিপ্রিয় মল্লিককে তারা রাজনৈতিক সমীকরণটা দেখে, তারা কৌশলটা সাজায়, সেখানে আইপ্যাক নিয়ে চিন্তা হবে না শাসক দলের? না, আইপ্যাক নিয়ে চিন্তা হতেই পারে, আইপ্যাক তো তার সঙ্গে লাগানো আছেই, এটা তো সবাই জানে। এটা তো এমন কিছু না, আইপ্যাককে কোনো আধিকারিককে গ্রেপ্তার করা বা কথা বলা, সেটার প্রভাব ভোটে কতটা পড়বে এইটাই তো ইম্পর্টেন্ট। এইখানে আমি এটাই বলছি যে এই ধরনের ধরপাকড় বা তদন্তের কোনো বিশ্বাসযোগ্যতা এখন আর নেই। তার কারণ হচ্ছে ইতিহাস সেটা বলছে। তারা এতদিন জেলে থাকলো কেন? যদি কোনো বিশ্বাসযোগ্যতা না থাকতো, যদি কোনো ভিত্তি না থাকতো, তারা এতদিন জেলে থাকলেন কেন? তারা তো মুক্তি পাননি, তারা তো জেলে আছে, ছিলেন জেলে আছে। শেষ অবধি আপনারা মাথা জেলে আছেন বলে আপনারা মাথা 2 বছর জেল খেটেছেন, কেউ 3 বছর। না, সেটা খেটেছেন, কিন্তু দোষী সাব্যস্ত হয়নি, দোষী সাব্যস্ত হয়নি, দোষী সাব্যস্ত হয়নি। জেলে রাখা হয় কেন? তদন্তের স্বার্থে। তাহলে যদি তদন্ত প্রক্রিয়াটা সঠিক না হয়ে থাকে, তার জন্য জেলে বেশি দিন ছিলেন। কিন্তু কনভিকশন হলে তখনই তাকে বলা হয় যে এই চৌঠা মের পরেই সব বন্ধ হয়ে যাবে আবার। প্লিজ, তিনি ছাড়াও পাননি। প্লিজ, চৌঠা মের পরেই কি সব বন্ধ হয়ে যাবে? ওকে ওকে ওকে, আপনাদের সরকারের আমলে মামলা, আপনারা তাকে না। পশ্চিমবাংলার ইতিহাসটাই আছে যে এখানে প্রিপোল থেকে বেশি পোস্টপোল ভায়োলেন্স হয়, তো এটা বন্ধ হবে না। আর যেই আপনি ইডি সিবিআই এর নাম নিচ্ছেন, আপনি ইসিআই এর নামই নিচ্ছেন না। যেই ইসিআই এর চিফ ইলেকশন কমিশনারের অ্যাপয়েন্টমেন্টটাই বেআইনি, যেখান থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সরিয়ে একটা ক্যাবিনেট মিনিস্টারকে নিয়ে আসা হয়েছে 2:1, তো সেখানে বিজেপি স্ট্যাম্প থাকবে না, তো কার স্ট্যাম্প থাকবে? ওনাকে তো নিয়েই আইএসএফ নেতা এবং কংগ্রেস প্রার্থী তিনিও জড়িত, কারণ বিএলওদের নাকি এগিয়ে দিয়েছিলেন বিচারকদের গাড়ি আটকাতে। দেখুন এনআইএ কি রিপোর্ট দিয়েছে। পয়লা এপ্রিল মালদায় অশান্তি, নামবাদের প্রতিবাদে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে, তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার তদন্ত করছে এনআইএ। প্রাথমিক তদন্তে তারা আগেই জানতে পারে কালিয়াচকের অশান্তির পেছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং পরিকল্পনা। গত রবিবার তারা গোলাম রাব্বানিকে গ্রেফতার করে। তিনি মালদার মোথাবাড়ি পঞ্চায়েতের আইএসএফ সদস্য। আইএসএফ কে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে, এর কোনো ভিত্তি নেই। আইএসএফ কোনোদিন আইন বিরুদ্ধ, সংবিধান বিরুদ্ধ কাজ করে না। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে এনআইএ জানতে পেরেছে 1 এপ্রিল পরিকল্পনা করেই বিচারকদের আটকানো হয়। এর জন্য হাতিয়ার করা হয়েছিল এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওদের। আইএসএফ নেতা গোলাম রাব্বানির নির্দেশে ভয় দেখানো হয় একাধিক বিএলওকে। বিএলওদের বলা হয় যাদের নাম বাদ গেছে তাদের নাম তালিকায় তোলার জন্য গ্রামবাসীদের হয়ে বিচারকদের কাছে দাবি জানাতে। শুধু তাই নয়, বিচারকদের আটকে রাখতে বাদ যাওয়াদের জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
মোথাবাড়ি বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী সায়েম চৌধুরী, তিনিও এনআইএর নজরে। গত রবিবার তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে এনআইএ জানতে পেরেছে বিডিও অফিসের সামনে জমায়েত করানোর পেছনে রয়েছেন মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীও। কংগ্রেসের স্থানীয় কর্মীদের নিয়ে তিনি জমায়েত করান। আদালতে জমা দেওয়া নথিতে এই বিষয়গুলি উল্লেখ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এনআইএ তো বড় একটি রেপুটেড অর্গানাইজেশন, কিন্তু এখন যারা এই ডিপার্টমেন্টে কাজ করছে তারা কি তাদের সত্তাকে বেচে দিলে? সাধারণ মানুষ, তাদের ভোটার লিস্টের নাম নেই, তারা বিক্ষোভ করেছে। আর তা নিয়ে আজকে এনআইএ দোষ খুঁজতে বেরিয়ে পড়েছে জাতীয় কংগ্রেস। আর কত দালালি করবে? তৃণমূল কংগ্রেসের ভোটের অনুপ্রেরণায় হয়েছে। পশ্চিমবঙ্গে কি করে মিন ঢুকতে পারে, হুমায়ুন কি করে বাবরি মসজিদ তৈরি করবে বলার সাহস দেখাতে পারে। পুলিশ পর্যন্ত আক্রান্ত, পুলিশের পরিবাররা আক্রান্ত। তৃণমূলের বিধায়ক নিজের পরিবার নিয়ে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। এখন আপনারা যদি সচেতন না হন, আগামী দিনে এটা বাংলাদেশ হয়ে যাবে। এগুলো তো হচ্ছে সব বোঝাই যাচ্ছে কে কার সঙ্গে কাকে কি করছে। যারা তৃণমূলকে সমর্থন করেন তাদের বিভ্রান্ত করতে চাইছেন, সেই সব ফোর্সগুলো ওখানে ছিল। আর এখন তো অন্ধ তৃণমূল বিরোধিতা করতে গিয়ে এই রাজ্যে বিজেপি আর বিজেপির দুটো শাখা সংগঠন, এখানে হচ্ছে কংগ্রেস আর সিপিএম। নিউজ 18 বাংলা। শুভঙ্কর সরকার বললেন এনআইএর দালালি, এনআইএ আর কত দালালি করবে। কিন্তু অজিতেশ, এনআইএ দালালি কি? এটা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে তদন্ত। এনআইএ সেইভাবে তদন্ত করছে, সুপ্রিম কোর্টকে রিপোর্ট জমা দিচ্ছে। তদন্ত তো এনআইএ কে করতেই হবে, কিন্তু এখানে ডিএম এর রেসপন্সিবিলিটি কি হলো, এসপির রেসপন্সিবিলিটি কি হলো, ওইখানকার এমএলএ, লোকাল এমএলএ এর রেসপন্সিবিলিটি কি হলো? আমাদের ক্যান্ডিডেটকে ডেকে আমাদের ক্যান্ডিডেটকে তদন্তের জন্য ডাকতেই পারে যখন ইচ্ছে। যখন দেখা যাচ্ছে আইএসএফ জড়িত, কংগ্রেস জড়িত, কংগ্রেসের প্রার্থী জড়িত। আইএসএফ এর সঙ্গে তো আমাদের কোনো বক্তব্যই নেই। আইএসএফ জড়িত থাকলে, যেই জড়িত থাকবে না কেন, তাকে এনআইএ ডাকবে, তাকে গ্রেফতার করবে। কিন্তু সেখানে এই মুহূর্তে এখন যেটা আমাদের প্রার্থী, যেটা মানে সংগঠিত অপরাধ বলা হচ্ছে, সেই সংগঠিত অপরাধে কংগ্রেস, সেটা তো টিএমসি তারা আমাদের উপরে চাপানোর চেষ্টা করছে। টিএমসি কোথায়? এনআইএ তদন্ত করছে। না, এনআইএ যেটা করতে চাইছে, এটা ওই দিকে, ওই সিটটা আমাদের বেরোনোর কথা, ওই সিটটা বেরোনোর কথা। সেইখানে এনআইএ কে দিয়ে যেভাবে ইডি সিবিআই কে দিয়ে আটকানো হচ্ছে, সেই দিকে একটা এনআইএ কে দিয়ে এটা লোকে হাসবে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তৃণমূল নিয়ন্ত্রণ করে। এটা যদি বলা হয় না, হাসবে। বাংলায় বিজেপি বলছে, আমি বিজেপির কথাই বলছি। আপনি তৃণমূলের কথা বলবেন কেন? তৃণমূল তৃণমূল এখানে কোনো কেন? আপনাদের ওইখানে ল এন্ড অর্ডারের জিম্মে রেসপন্সিবিলিটি একদম ল এন্ড অর্ডার, স্টেটের ল এন্ড অর্ডার আপনাদের হাতে। ইলেকশন পারপাসে প্রশাসন এখন ইলেকশন কমিশনের আন্ডারে। আবার জল গড়াচ্ছে, বোঝা যাচ্ছে। মানে ইডি সিবিআই আইপ্যাক হ্যান ত্যান এসব দিয়ে তো তৃণমূলকে আক্রমণ করছে বিজেপি, আর এদিকে আইএসএফ কংগ্রেস মিলে আবার বিজেপিকে আক্রমণ করছে। আবার তৃণমূলেরও দায়িত্ব। কার দায়িত্ব এই মোথাবাড়ি অশান্তির ঘটনায়? এমনি দেখুন, যার দায়িত্বই হোক না কেন, নির্দিষ্ট করে ওই যে বিচারকদের রাতের অন্ধকারে ওই অবস্থা, যে দৃশ্য আমরা দেখেছি, এর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, দোষীদের শাস্তি দরকার। কিন্তু আমি আবার বলছি যে কথাটা মাঝে বলেছিলাম, 28 লক্ষ বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে। আমরা শহুরে মধ্যবিত্তরা এসি ঘরে বসে 10টা কথা বলতে পারি, গরিব প্রান্তিক অংশের মানুষ, যাকে একদম সরকার বলছে তুমি যদি ভোট দিতে না পারো তোমার সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে কি হবে না পরের কথা। এই লোকগুলো কিন্তু প্রতিবাদ রাস্তায় নামছে, তারা কিন্তু নিজের ভোটদানের জন্য। এসআইআর এর হয়রানি, তারপরে মৃত্যু, অভিযোগ, আত্মহত্যা, বিএলওদের বিভিন্ন সময় কোথাও একটা বিরক্তি নয় বিজেপির প্রতি? বারবার তৃণমূল যেটাকে ন্যারেটিভ করছে। এক করে 3টে দলের জবাব দিই, 3 জনের 3টে প্রশ্ন, তো ইন্ডিজোটের 3 সঙ্গীর, তাদের এক এক করে জবাব দিই। প্রথম কথা, যে সিপিএম বলতো লালা তুই বাংলা ছেড়ে পালা, তারা আজকে বিচারকদের হেনস্থা নিয়ে আশঙ্কিত হচ্ছেন। দেখেও ভালো লাগলো যে সিপিএমের কিছু উত্তরণ ঘটেছে। দ্বিতীয় কথা আসি, এই যে কংগ্রেস এবং আইএসএফ যার নাম এসছে, আমি বলছি তদন্ত আরেকটু এগোতে দিন। এই যে ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তৃণমূলের অনুপ্রেরণা ছাড়া এই ঘটনা সম্ভব নয়। একজনেরই অনুপ্রেরণা, তার অনুপ্রেরণাতেই এই ঘটনা হয়েছে। কংগ্রেস আইএসএফ এখানে তারা সহযোগী মাত্র, তারা সহযোগী মাত্র। এখানে মূল ভূমিকা তৃণমূলেরই, এবং সাবিনা ইয়াসমিন যিনি ওখানকার মন্ত্রী, তার ভূমিকা অবিলম্বে বাইরে আসবে। তৃণমূলের ভূমিকা ছাড়া এই ঘটনা ঘটা সম্ভবই নয়। আজকে মোপাক্কে লোক বলে যে আইনজীবী বিজেপি বিরোধী, না মোপাক্কে বলে তথাকথিত যে আইনজীবী হয়েছিলেন, তিনি আইএসএফ এর প্রার্থী হয়েছিলেন, তার সঙ্গে তৃণমূলের এত নেতাদের ছবি কেন? প্রার্থীর সাথে তৃণমূলের নেতারা এত ছবি তোলে। নেতাকে অন ক্যামেরা একটাই প্রশ্ন,
28 লক্ষ লোক কি ভোট দিতে পারবে? না না 28 লক্ষ লোক যে বৈধ ভোটার এটা আপনি কি করে জানবেন? আপনি আগে সাথে লোকের মধ্যে আগে এটা সার্টিফাই করুন। ফ্যাসিস্টিক কথা যে লোক সার্টিফাই করুন। আপনিও কিভাবে বলছেন ওরা অবৈধ? আপনিও কিভাবে বলছেন ওরা অবৈধ? আমি বলিনি, বলছেন আমি বলিনি। চালকরা বলছেন সুপ্রিম তো। কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা তারা বিচার করেছেন এই সমস্ত কেসের, এই 28 লক্ষের কেসের, তাদের এবং তো ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ অবৈধ। দিচ্ছে সুপ্রিম কোর্ট। তারা বলেছেন ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ দিচ্ছে সুপ্রিম কোর্ট। এখানে তাহলে বলতে চাইছেন আবার যে ডিলিটেড বলা হয়েছে, ডিলিটেড, কিন্তু তাদেরকেও ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। বলতে চাইছেন তাহলে আমরা কিছু যে বলতে সুপ্রিম চাইছি না। কোর্ট বিজেপির সহযোগী, এটাই বলতে চাইছেন। সেটা নিজের মুখে বলে কি করে? এটা বিজেপি করে, ইলেকশন কমিশনও করে, এটা জুডিশিয়াল অফিসাররা করেছেন। পর বিচারপতিদের ভূমিকা আমাদেরকে হতাশ করেছিল। এক লাইন বললাম, এর বেশি কিছু বলবো না। আমি প্রদীপের কাছে আসবো। কেন্দ্রীয় এজেন্সি এতদিন যখন তদন্ত করে, যখন তৃণমূল কংগ্রেসের ভুরি ভুরি নাম ওঠে, তখন কেন আমরা প্রশ্নচিহ্ন তুলি না যে এদের সত্তা কি বিক্রি হয়ে গেছে? একটাই প্রশ্ন। আজকে যখন অন্য রাজনৈতিক দলের নাম আসছে এনআইএর তদন্তে, যেটা আমরা মনে করি নিরপেক্ষ তদন্ত, যে কোনো কেন্দ্রীয় এজেন্সি, তখন কেন মনে হচ্ছে তারা সত্তা বিক্রি করে দিয়েছে? আজকে তৃণমূল কংগ্রেস যেটা প্রদীপদা বলার চেষ্টা করছেন যে আজকে এই মোথাবাড়িতে বিএলওদের যদি এগিয়ে দেওয়া হয়, সাধারণ মানুষকে যদি জড়ো করা হয়, তারা তো বঞ্চিত। বিচারকরা আটকে ছিলেন, অবশ্যই আটকে পড়েছিলেন, সেটাও বিরাট ব্যাপার না। কিন্তু যে প্রক্রিয়ায় ওখানে ঘটনাটা ঘটেছে এবং বিচারকদের হেনস্থা করা হচ্ছে, তাতে সেটাকে তো নিন্দা না করার ভাষা নেই আমাদের। কিন্তু এই নিন্দার ঘটনায় যখন এনআইএ তদন্ত করতে এসেছে, যাদের নাম প্রাথমিকভাবে উঠে আসছে, তারা যদি তৃণমূল কংগ্রেসের না হন, তাহলে আমরা এখনই কি করে দাগিয়ে দেবো যে তৃণমূল কংগ্রেস মূল চক্রী? একদম পরে পরে আসবে, তখন আসবে। আমি দীপ্তাশ্বর কাছে যাবো যে এই যে এতগুলো মানুষ, এতজন মানুষ, তারা নাম নেই, তাদেরকে আশঙ্কা আতঙ্কে রাখা হলো না। সত্যি আমরা বুঝতে পারছি হয়তো যে তারা সামনের বছর আবার যবে ভোট হবে তবে ভোট দিতে পারবে, কিন্তু তারপরে একদম ঠিক না। না না না, প্রথম কথা হচ্ছে, যদি কেউ অবৈধ ভোটার প্রমাণিত হয়, যদি কেউ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী হয়, কোথাও লেখা নেই, এই ভোটে কেন কোনো ভোটেই ভোট দিতে পারবেন না? সুপ্রিম কোর্ট যখন জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করেছিলেন, সুপ্রিম কোর্ট একটাই কথা বলেছিলেন, এই স্টেটমেন্টটা নিশ্চয়ই সবার মনে আছে, যে এটা নিয়ে প্রশ্ন তোলা মানে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে প্রশ্ন তোলা হবে। আজকে যদি সিপিএম বলুন, কংগ্রেস বলুন বা তৃণমূল বলুন, কোর্টের বিরুদ্ধে কোনো প্রশ্ন সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে প্রশ্ন তুলতেই পারেন। নিজেও ভালো করে জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কি, এবং সেখানে ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় বানানে আপনি দেখবেন কোন ফেজে কোন জায়গায় কত নাম বাদ গেছে, এটা তো বলতে হবে। 1000 ভোটে জিতলো আর 5000 লোকের নাম বাদ গেছে, এই ভোট হতে পারে না? না, কোন বাবার হঠাৎ করে 389 জন ছেলে, এটা কোন লজিক? এরকম হয়েছে 10 জন ছেলে, সেটা হতেই পারে। সরাসরি ধৃতরাষ্ট্র ভোটার লিস্টটা ভুলে গেছেন? না না, হরিয়ানার ভোটার লিস্টে আপনারা করতে চাননি কেন? ব্রাজিলিয়ান মডেলের এই যে নাম বাদ যাওয়া, এই নাম বাদ যাওয়াও কি আশঙ্কায় তৃণমূল? প্রান্তিক মানুষ, গরিব মানুষদের কাছে এটা একটা আইডেন্টিটি ক্রাইসিস। আমার নাম নেই, আমার কি আগামী দিনে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কি আমি সমস্যায় পড়বো? এই নাম বাদ যাওয়াতে মানুষের স্বাভাবিক ক্ষোভ বিভিন্ন জায়গায় হয়েছে। একদম আজ অবধি কোন মানুষ এটা বলতে পারছে? নন্দলাল বসু, যিনি অলংকার করে, তার বিরোধীরা বলছে যে যেন তেন প্রকারেণ এ রাজ্যে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিজেপি। দেখা যাক কি করতে পারে আগামী 26-এর এই বিধানসভা নির্বাচনে। আপনাদের অনেক ধন্যবাদ। আজকের মতো জনতার দরবার এখানেই শেষ করছি। আপনাদেরও ধন্যবাদ। দেখতে থাকুন জনতার দরবার।